মনে করো তুমি চলতরিৎ সম্পর্কে কিচ্ছু জানো না এবং তুমি এই ভিডিওটি দেখছো, একদম মাথা থেকে সব বার করে দাও। আমি তোমাকে প্রমাণ করে দেখাবো যে তোমার মাথাতে সব কিছুই আছে, তুমি জানতে সব কিছু। তুমি শুধু এটা জানতে না যে আচ্ছা এটার জন্য এটা হয়। দেখবে প্রমাণ। বেশ, চলো শুরু করা যাক। চলো, আচ্ছা সবার আগে আমরা এটা বুঝবো যে চলতরিৎ কাকে বলে এবং কেন বলে। দেখো শোনো, চলতরিৎ মানে হচ্ছে তড়িতের প্রবাহ, অর্থাৎ ইলেকট্রনের প্রবাহ। আচ্ছা তড়িৎ প্রবাহ হবে কেন, তাহলে কাকে বলে সেটা তো বুঝলে, কিন্তু তড়িৎ প্রবাহ হবে কেন এটা বলো তো। দেখো, এটাকে তুমি এইভাবে বলতে পারো, যেমন আমাদের যার কাছে টাকা পয়সা বেশি আছে সে কি করে, টাকা পয়সা ওড়ানোর জন্য ছোটাছুটি করে, আর যার কাছে টাকা পয়সা কম আছে সে কি করবে, টাকা পয়সা ইনকামের জন্য ছোটাছুটি করবে, তাই না? দেখো, খুব খুব সহজ উদাহরণ বলেছি আমি। ঠিক তেমনই যার কাছে ইলেকট্রন বেশি থাকবে সে কি করবে, ইলেকট্রন দেওয়ার জন্য ছুটে বেড়াবে, আর তাকে আমরা বলি নেগেটিভ আধান। আর যার কাছে মানে নেগেটিভ ইলেকট্রনকে আমরা নেগেটিভ হিসেবে, আর যার কাছে ইলেকট্রন কম থাকবে মানে মানে প্লাস, মানে তার কাছে ইলেকট্রন কম, প্রোটন বেশি, সে কি করবে, সে ইলেকট্রন নেওয়ার জন্য ছোটাছুটি করবে। ইলেকট্রন নেওয়ার জন্য কি করবে না, ছোটাছুটি করবে, সে ইলেকট্রন নেওয়ার জন্য ছোটাছুটি করবে। অনেকটা এরকম, যেমন ইলেকট্রন নেওয়ার জন্য কার কাছে চাইবে কি, যার কাছে ইলেকট্রন বেশি আছে তাকে চাইবে। তো এর জন্য আমাদের তড়িৎ প্রবাহ হয়। এবার বন্ধুরা একটা ছোট্ট জিনিস তোমরা খুব ভালো করে বুঝে গেছো, সেটা হচ্ছে তড়িৎ আধান। মানে তড়িৎ আধান হচ্ছে ইলেকট্রনকে আমরা তড়িৎ আধান বলি এখানে। এটাকে আমরা তোমাদের বইয়ের ভাষায় যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটা হচ্ছে যে, আর তড়িৎ আধান হলো কোনো বস্তু কণার এমন একটি ভৌত ধর্ম যার জন্য সেটি অন্য কোনো তড়িৎগ্রস্ত বস্তু কণাকে আকর্ষণ বা বিকর্ষণ করে। বুঝলে তো? আচ্ছা, আকর্ষণ কাকে করবে? যদি ইলেকট্রন, যদি কোনো আধান আছে, মনে করো ই আধান আছে মাইনাস, সে আকর্ষণ কাকে করবে? যেখানে ই প্লাস আছে তাকে আকর্ষণ করবে। কেন? ই প্লাসের মধ্যে ইলেকট্রনের কমই আছে, বুঝেছো তো? আর এখানে ই মাইনাসের মধ্যে ইলেকট্রনের বেশি পরিমাণে আছে, ওই জন্য আমরা মাইনাস বলি। ঠিক আছে, মানে মাইনাস বেশি আছে অর্থাৎ ইলেকট্রন বেশি আছে বলে আমরা মাইনাস বলি। এখানে মাইনাস কম আছে অর্থাৎ প্রোটন বেশি আছে বলে আমরা প্লাস বলি। তো কি করবে, নিজের ঘাটতি পূরণ করতে চাইবে, আর কি করবে, একে দিতে চাইবে। তো এই যে দিতে চাইছে আর দিতে চাওয়া মানে কি, একে অপরকে আকর্ষণ করবে। আবার যদি এখানে ইলেকট্রনকে নেগেটিভ আধানের কাছে নিয়ে যাও, তখন কি হবে জানো তো, তখন এ কিন্তু একে বিকর্ষণ করবে। কেন বিকর্ষণ করবে? কারণ এরও আছে না, দুটো দুটো টাকা পয়সা বলা মানুষের মধ্যে হয় না, বলে আমি বড়, বলে আমি বড়। ঠিক তেমন এদের মধ্যে বিকর্ষণ হবে। তো এই জন্য এদের মধ্যে বিকর্ষণ হয়, আর এটাকে আমরা বলি কি, আমাদের তড়িৎ আধানের ধর্ম। কোন ধর্ম? যে আকর্ষণ বা বিকর্ষণ হচ্ছে, এবং মানে যে ধর্মের জন্য একে অপর করে আকর্ষণ বা বিকর্ষণ করছে সেটাই হচ্ছে আমাদের তড়িৎ আধান। ঠিক আছে, এবার তড়িৎ আধানের কয়েকটি ধর্মাবলী আমরা পড়বো। তড়িৎ আধানের ধর্মাবলীর মধ্যে সর্বপ্রথম ধর্মাবলী হচ্ছে কি, যেটা তোমরা এক্ষুনি শুনলে, সেটা হচ্ছে বিপরীত ধর্মী আধান। বিপরীত ধর্মী আধান কি করবে? বিপরীত ধর্মী আধান কি করবে বলো, আমি বোঝালাম এখনই। বিপরীত ধর্মী আধান, বিপরীত ধর্মীরা কি করে, একে অপরকে আকর্ষণ করে, বললাম না, প্লাস আর মাইনাস। কিন্তু যদি যদি সেটাকে আমরা বলি যে সমধর্মী হয়, মানে মাইনাস মাইনাস, সমধর্মী কি হবে, বিকর্ষণ করবে। বললাম না, দু টাকা পয়সা মারা মানুষের মধ্যে সবসময় ঝগড়া হয়। ঠিক আছে, বেশ। এর পরের পয়েন্ট হচ্ছে তড়িৎ আধানের সংরক্ষণ। সংরক্ষণ মানে হচ্ছে, দেখো, সংরক্ষিত মানে, যেমন আমরা বলতে পারি যে গোটা পৃথিবীর মধ্যে যত আধান আছে তাদের সমস্ত আধানের পরিমাণ টোটাল কিন্তু ধ্রুবক। মানে দেখো, তোমাদের ঘরে 10টা রুম আছে, 10টা রুম আছে তো, 10টা রুমে 20 জন মানুষ থাকে, তাই না? খুব 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 সহজ উদাহরণ দিচ্ছি, শোনো। 20 জন মানুষ থাকে তো, এবার একটা 10টা রুমের মধ্যে 20 জন মানুষ থাকে, তোমাদের টোটাল বাড়িতে কতজন মানুষ হয়েছে? 20 জন মানুষ হয়েছে। দেখো, 20 জন মানুষ হয়েছে। কিন্তু যদি একটা মানুষ একটা রুম থেকে আরেকটা রুমে যায়, তাহলে কি টোটাল যে রুম আছে সেই রুম, মানে টোটাল যে মানুষ আছে তাদের সংখ্যা পরিবর্তন হবে? আর এবার রুমই তো চেঞ্জ করলো, টোটাল তো পরিমাণ একই থেকে গেল না? তো এটাকে আমরা বলি সংরক্ষিত আছে, তার মানে এটাকে আমরা বলি সংরক্ষিত, বুঝেছো? এটা হচ্ছে আমাদের এই মানুষগুলি কি সংরক্ষিত আছে টোটাল আমার বাড়িতে, এটা আমি এটা বলবো। ঠিক তেমনই টোটাল যে তড়িৎ আধান আছে সেটা আমাদের গোটা পৃথিবীতে একদম ধ্রুবক। এদের সংখ্যা কখনো বাড়ে না বা কমে না, টোটাল টোটাল পরিমাণ কমবে না। হ্যাঁ, একে অপরের পরিবর্তিত হতে পারে, প্লাস থেকে মাইনাস, মাইনাস থেকে প্লাসে গেল, সে পরিবর্তিত হতে পারে, কিন্তু এরা কখনো, মানে টোটাল যে পরিমাণ, যদি এক জায়গায় প্লাস থেকে মাইনাস হয়ে যায়, আরেক জায়গায় মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, বুঝেছো তো? ওই জন্য টোটাল পরিমাণ কিন্তু সবসময় ধ্রুবক থাকবে। এরা এক অঙ্ক থেকে অন্য অংশে স্থানান্তর হতে পারে, কিন্তু কখনো পরিবর্তন হবে না, মানে চেঞ্জ হবে না, মানে সংখ্যা চেঞ্জ হবে না। বেশ, ঠিক আছে। এরপরে হচ্ছে কি, কোয়ান্টাইজেশন অফ চার্জ। আগেটা কি ছিল, আমি হয়তো ইংলিশটা প্রথমে ভুল টার্ম বলে ফেললাম, ওটা ছিল কনজারভেশন অফ চার্জ। ঠিক আছে, কোয়ান্টাইজেশন অফ চার্জ। আচ্ছা, আমাকে একটা কথা বলো ভাই, তোমার বাড়িতে 20 জন মানুষ আছে, ঠিক আছে, তুমি 10টা রুমে 20টা মানুষ আছে, তুমি কি কখনো বলবে যে 10টা রুমের মধ্যে 20.5 জন মানুষ আছে? সম্ভব বলো? 20.5 তো হয় না, 5.5 তো হয় না। ঠিক তেমনই টোটাল যে আধান আছে কোনো একটি পদার্থের মধ্যে, মনে করো এটা একটা বস্তু যার মধ্যে আধান আছে, তো এর মধ্যে যত আধান থাকবে তাদের টোটাল পরিমাণ সবসময় হবে কিউ, আর এই কিউকে আমরা বলবো এন ইন্টু ই। ই এর মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, তাই না? আর এন এর মান হতে পারে 1, 2, 3, 4। ঠিক আছে, এটা একটা পূর্ণ সংখ্যা। আর ইলেকট্রন, ই হচ্ছে কি, ইলেকট্রনের আধান। ইলেকট্রন কি কি বললাম বলো আমার সাথে, ইলেকট্রনের আধান। ই হচ্ছে কি না, ইলেকট্রনের আধান। ঠিক আছে, তো কত, তাহলে তাহলে তুমি বলতে পারো যে এন এর মান যত হবে তত বেশি, তত গুণ আছে এখানে, বাস ওটা মনে রাখতে হবে। তুমি এটা মনে রাখো যে কিউ সমান এনই প্লাস মাইনাস এনই। ঠিক আছে, টোটাল যে আধান থাকে তাদের পরিমাণ সবসময় যে ই এর পূর্ণ গুণিতক হয়, মানে এন এর, মানে ই এর পূর্ণ গুণিতক, মানে কি 1, 2, 3, 4, 5। যেমন যদি বলি 4x, তাহলে এক্স এর পূর্ণ গুণিতক, তাই না, 4। তেমন আবার যদি বলি মানে 4x কি হচ্ছে, এক্স এর পূর্ণ গুণিতক। আবার যদি 6x বলি তো কি হবে, 6x এক্স এর পূর্ণ গুণিতক। 5x বলতে কি হবে, 5x এক্স এর পূর্ণ গুণিতক, তাই না? ঠিক তেমনই এখানে ই এর পূর্ণ গুণিতক কি হচ্ছে এখানে, এনই।
প্রত্যেকটি এনি দেখো 1 2 3 4 5 6 হতে পারে, কারণ টোটাল আধান কত হবে কিউ ইকুয়াল টু এন, এখানে 1.5 হবে না, মানে পয়েন্ট দেওয়া যে সংখ্যা সেগুলি হবে না, কারণ এটা হচ্ছে পূর্ণ সংখ্যা এন। ঠিক আছে, কোয়ান্টাইজেশন অফ চার্জ, এটা বুঝে গেলে। আচ্ছা, কত সুন্দর সহজ হয়ে গেল। এবার আসছে আমাদের একটি ল, যেটাকে আমরা বলি কুলম্বস ল। এত রকম তুমি যে শিখলে, তুমি সেটা এখানে কাজে লাগানোর জন্য শিখলে। সেটা হচ্ছে কি, দেখো যখন সায়েন্টিস্টরা এগুলো নিয়ে স্টাডি করলেন, তখন ওরা দেখলেন যে দুটি আধানকে যখন মধ্যে দুটি আধানকে যদি আমরা পাশাপাশি রাখি, তো কি হচ্ছে, প্লাস মাইনাসকে আকর্ষণ করছে না, প্লাস মাইনাসকে আকর্ষণ করছে। আবার যদি দুটি যদি সমান আধান থাকে, বিকর্ষণ করছে। তো এটা যখন বিজ্ঞানীরা দেখলেন, বিজ্ঞানীরা এটার পরিমাণ কত সেটা বার করার জন্য একটি সূত্র আবিষ্কার করলেন। সেই সূত্র অনুযায়ী কি ওনারা ধরলেন দুটি বিন্দু আধান আছে, সেই বিন্দু আধান এদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল হবে, মানে যদি সমান হয় তাহলে মানে একই হয় তাহলে কি হবে, বিকর্ষণ হবে। আর যদি আলাদা আলাদা হয় তাহলে কি হবে, বিপরীত ধর্মী হলে কি হবে, আকর্ষণ হবে। যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হচ্ছে এদের দুটোর মধ্যে দূরত্ব। যদি আমি এখানে আর ধরি, ঠিক আছে, দেখো এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আধান আছে, ঠিক আছে, এটাকে আমি প্লাস ধরলাম, এটাকে মাইনাস ধরলাম, অথবা এটা প্লাস, এটা প্লাস, অথবা এটা মাইনাস, এটা মাইনাস হতে পারে। ঠিক আছে, তো এদের মধ্যে দূরত্ব মনে করো আমার, এদের মধ্যে দূরত্ব মনে করো আমার আর, ঠিক আছে, আর এই দুটোর মান হচ্ছে মনে করো এটা Q1, এটা হচ্ছে মনে করো Q2 আধানের মান। ঠিক আছে, তো এদের মধ্যে যে আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল যেটা হবে, সেই বলটা কি হবে, সেটাকে যদি আমরা এফ ধরি, তাহলে এফ এর মান হবে এদের দুজনের গুণফলের সমানুপাতিক। ঠিক আছে, 1 নম্বর সূত্র। ঠিক আছে, আবার এদের দুজনের মধ্যে যে দূরত্ব আছে, তাদের দূরত্বের মধ্যে যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মানে দেখো দূরত্ব আর এর স্কোয়ার হচ্ছে বর্গ, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হলো কিনা 1/r² হয়ে গেল, কারণ বর্গের ব্যস্তানুপাতিক মানে জানো তো, ব্যস্তানুপাতিক 1 হয়ে যায়। বেশ, ঠিক আছে, এই দুটো সূত্রকে যখন আমরা একসাথে যোগ করবো, তখন এটা কি হবে, এফ প্রপোর্শনাল টু Q1 Q2 ডিভাইডেড বাই r²। আমরা জানি যে যখনই কোনো জায়গাতে কোনো সমানুপাতিকের চিহ্ন থাকে, তো সেটাকে সরানোর জন্য, সেটাকে তুলতে গেলে আমাদেরকে একটা কি দিতে হয়, ধ্রুবক দিতে হয়। সেই ধ্রুবকের মান এখানে কি হয়, সেই ধ্রুবককে আমরা লিখি এখানে, এটা এখানে তার বদলে মাঝে সমান করে দিলাম, সমানুপাতিক থেকে সমানে যদি নিয়ে এলাম, তাহলে এটা হয়ে যাবে কে Q1 Q2 ডিভাইডেড বাই r²। ঠিক আছে, এবার আসবে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন, এদের মধ্যে যে সূত্রটি লেখো বা সূত্রটি বলো, এটা হচ্ছে এটা গাণিতিক ব্যাখ্যা হলো। বেশ, ঠিক আছে, কিন্তু এখানে যে কে আছে এটা খুব ইম্পর্টেন্ট একটা মান। ঠিক আছে, তো এটাকে আমরা এর যে মান হয়, মান কিন্তু সবসময় ফিক্সড হয়। যেমন তোমরা ক্লাস 9-এ গ্র্যাভিটেশন বা অভিকর্ষে পড়েছো, এফ ইকুয়াল টু G m1 m2/r², ঠিক তেমনি অনেকটা এরকমই এটা। ঠিক আছে, তো এখানে যে কে এর মান হচ্ছে, মানে এই সূত্রটি অনেকটা ওরকম, তো কে এর মান হচ্ছে 9 × 10⁹ ঠিক আছে, নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার -2, নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার -2। ঠিক আছে, এটার একক, এটা মনে রাখতে হবে। এটার মান সবসময় এটা থাকবে, কে এর মান। বাকি Q1 Q2 r² এর মান সবসময় আলাদা হতে পারে, যেরকম হতে পারে সেরকম হবে। আর এখানে আমি তোমার সেটা আমরা পড়লাম এখানে। ঠিক আছে, তো এরপর আসবে এখানে আধানের একক কি হবে, আধানের একক কি হবে, মানে Q1 Q2 যেটা পড়লাম তাদের একক কি হবে, কিউ এর একক কি হবে। সো এসআই পদ্ধতি আর সিজিএস পদ্ধতি, দুটো পদ্ধতি হয় তোমরা জানো। তো এসআই পদ্ধতিতে কি হবে, কুলম্ব, তাই না, আর সিজিএস পদ্ধতিতে কি হবে, সিজিএস পদ্ধতি হয়ে যাবে ESU। ঠিক আছে, তো এসআই আর সিজিএস পদ্ধতি কোনটা কি বটে সেটা মনে রাখতে হবে। ঠিক আছে, তো এর পরের পয়েন্ট আমরা যেটা পড়বো আজকে, সেটা হচ্ছে কি তড়িৎ বিভব। ঠিক আছে, শোনো, এবার আমরা পড়বো তড়িৎ বিভব এবং বিভব পার্থক্য। দেখো বাবুরা, একটা কথা বলি, দুনিয়াতে বা পৃথিবীতে যে কোনো প্রবাহ হবে, জলপ্রবাহ হোক আর তড়িৎ প্রবাহ হোক, অথবা উষ্ণতা প্রবাহ, যে কোনো প্রবাহ একটি কারণে ঘটে। সেই কারণটি হচ্ছে অ্যাকচুয়ালি তার বিভব। এ বাবা, এটা আবার কি জিনিস বললেন স্যার? হ্যাঁ, যেমন দেখো জল প্রবাহ হচ্ছে, তো জল প্রবাহ এদিকে উঁচু থেকে, এটা উঁচু জায়গা নিচু জায়গা, তো থেকে নিচু দিকে জল প্রবাহ হচ্ছে, দেখো হচ্ছে না। সো এই জল প্রবাহের কারণটা কি, এটা উঁচু এটা নিচু বলে জলটা প্রবাহ হচ্ছে, তাই না। ঠিক তেমনই আমাদের যদি এখানে বলি যে তড়িৎ প্রবাহ হচ্ছে, প্রবাহের আগে তড়িৎ লিখে দিলাম, তাহলে তড়িৎ প্রবাহ কি জন্য হচ্ছে, তড়িৎ প্রবাহ হচ্ছে যেখানে তড়িতের চাপ সব থেকে বেশি, সেখান থেকে তড়িতের চাপ যেখানে কম, সেখানে প্রবাহ হচ্ছে। এই যে চাপ যেখানে সব থেকে বেশি, সেটাকে আমরা কি বলবো, উচ্চ বিভব। আর কম সেটা কি বলবো, নিম্ন বিভব। এগুলো তো ছিল আমাদের তোমাদের সহজ ভাষায় বলার জন্য। কিন্তু এই উচ্চ বিভব আর নিম্ন বিভব আর তড়িৎ বিভব, এদের একটা একটা সংজ্ঞা দেওয়া আছে। ঠিক আছে, এই সংজ্ঞাটি আমাদেরকে একটু জানতে হবে। সো আমি বইয়ের কিছুটা তোমাদেরকে বলি। যেমন দেখো, বইয়ে বলা আছে যে কোনো তড়িদায়িত বস্তু তড়িৎ বিভব বলতে এমন এক তড়িৎ অবস্থা বোঝায় যার দ্বারা বোঝা যায় যে ওই বস্তু অন্য কোনো বস্তুকে তড়িৎ দেবে, বা অন্য কোনো বস্তুর কাছ থেকে তড়িৎ নেবে। এটা আমরা সেখান থেকে বুঝতে পারি, তাই তো। বেশ, এবার হচ্ছে তড়িৎ বিভবের মধ্যে আমরা বুঝবো যে উচ্চ বিভব এবং নিম্ন বিভব কাকে বলে। উচ্চ বিভব হচ্ছে যে বিশেষ তড়িৎ অবস্থার কারণে কোনো বস্তু ধনাত্মক আধান বর্জন অথবা ঋণাত্মক আধান গ্রহণে সক্ষম। দেখো এখানে তো যে ছিল সে তো এরকম ছিল, ধনাত্মক আধান যুক্ত ছিল, আর এই কি ছিল, ঋণাত্মক আধান ছিল। ভালো করে বোঝো। তাহলে এবার আমাকে বলছে যে বিশেষ তড়িৎ অবস্থার কারণে কোনো বস্তু ধনাত্মক আধান বর্জন করে, মানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে গেলে কি হবে, এই ধনাত্মক আধানকে বর্জন করে এরকম হয়ে যাবে, ঋণাত্মক আধান যুক্ত হয়ে যাবে। তো কি হচ্ছে, অথবা ঋণাত্মক আধান কি হচ্ছে এখানে, ধনাত্মক আধানকে মানে গ্রহণ করছে, তাই তো, ধনাত্মক আধানকে গ্রহণ করছে। তো এটা হচ্ছে উচ্চ বিভব, এটা হচ্ছে নিম্ন বিভব, যার বিভব বেশি। ঠিক আছে, তো এবার হচ্ছে কার্যের ধারণা থেকে যদি আমরা এখানে বিভবের ধারণা বার করতে চাই, তাহলে আমাদের দেখতে হবে যে
অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে তড়িৎ ক্ষেত্রের নির্দিষ্ট বিন্দু বিভব বলে। যেমন মনে করো অসীম দূরত্ব থেকে কিউ আধানকে আমি তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দু পি বিন্দুতে নিয়ে এলাম, তো এখানে আনতে আমাকে কার্য করতে হলো ডাব্লু, তাহলে আমি লিখতে পারি ডাব্লু ইকুয়াল টু কিউ ইন্টু ভি। তো এখানে আমি যদি কিউ এর মান যদি এখানে 1 হতো তাহলে ডাব্লু সমান ভি হয়ে যেত না। তো এখানে কিউ এর মান 1 কে আমরা কি বলি, একক ধনাত্মক আধান বলি এটাকে আমরা। তাহলে ডাব্লু ইকুয়াল টু কিউ ইন্টু ভি হয়ে গেল। তাহলে তাহলে এখানে এটা বুঝতে পারলে। এবার এখানে যদি আমি বলি বিভব প্রভেদ কাকে বলে, তো বিভব প্রভেদ হবে যেটা, সেটা হচ্ছে বিভব প্রভেদ মানে হচ্ছে যে দুটি বিন্দু আছে, মনে করো এখানে এ বিন্দু আছে, এখানে বি বিন্দু আছে, তুমি এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যেতে চাইছো কোনো একটা আধানকে, ঠিক আছে। তো এই আধান মানে এক বিন্দু থেকে আরেক বিন্দু আধানকে নিয়ে যেতে চাইছো, তো এই সময় যে যে আমাকে কার্য করতে হবে, এখানে যেমন অসীম দূরত্ব থেকে নিয়ে এলে, এখানে অসীম দূরত্ব থেকে নিয়ে এলে আগেরটাতে, কিন্তু এখানে আমাদের কি হচ্ছে, যেমন এখানে আমরা অসীম দূরত্ব থেকে নিয়ে এলাম, দেখো এখানে অসীম দূরত্ব থেকে নিয়ে এলাম না, কিন্তু এখানে আমরা কি হবে এ থেকে বিতে নিয়ে যাচ্ছি, তাহলে কি হবে এখানে যে কার্য করতে হবে সেটা হচ্ছে এই দুটো কার্যের এখানে বিভব প্রভেদ, যেটাকে আমরা এখনই বলছিলাম না যে উচ্চতা বলছিলাম না, ঠিক তেমন এখানে এটা বিভব প্রভেদ ভি এ মাইনাস ভিবি সমান কিউ ইন্টু কিউ, সরি ডাব্লু বাই কিউ, তাই না। তাহলে এখানে যে কার্য করতে হবে অথবা ডাব্লু ইকুয়াল টু কিউ ইন্টু ভি এ মাইনাস ভিবি, ঠিক আছে। তো এখানে কিউ এর মান এক হলে কি হবে, এই বিভব সমান হয়ে যাবে, মানে সরি যে কার্য করতে হবে তারই মান এখানে বিভব হয়ে যাবে, বিভব প্রভেদ হয়ে যাবে। তো এটা ছিল আমাদের বিভব এবং বিভব প্রভেদ। এবার বিভব এবং বিভব প্রভেদের মধ্যে আমরা যদি বলি দুটোর একক কি হবে, তাহলে বিভবের একক কি আর বিভব প্রভেদ একক কি, বিভব আর বিভব প্রভেদের একক ভাই একই, বুঝেছো। তো এই দুটো এককে আমরা কি বলবো, স্ট্যাট ভোল্ট, কখন সিজিএস এ স্ট্যাট ভোল্ট, আর এসআই কি হবে ভোল্ট। আশা করছি তোমরা এতটা বুঝে গেলে। এবার তোমাকে আমি যদি বলি আর মানে বিভবের মাত্রা বার করো, তো বিভবের মাত্রা কি হবে, বিভবের মাত্রা কি হচ্ছে বলো, তুমি বিভব বার্ধক আর বিভবের মাত্রা তো একই দাঁড়াচ্ছে না, কৃতকার্য এর মাত্রা, কৃতকার্যের মাত্রা বাই আধানের মাত্রা, এগুলো তোমরা জানো, কিছু জানার মধ্যে এটা তো পড়ছে না। তো এটা হচ্ছে বিভব সমান কি হয়ে যাবে, আমরা যদি মান এখানে বসাই, কৃতকার্যের মান এখানে যদি বসাই, তাহলে আর এখানে আধানের মান যদি বসাই তাহলে হয়ে যাবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু ডিভাইডেড বাই হয়ে যাবে, এখানে আমার আধানের মান কত হয়ে যাবে আই ইন্টু টি, তাই না। তো এখানে যাবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাই না। সেটা আমার মাত্রা হয়ে গেল। সো আশা করছি বিভব সম্পর্কে তোমাদের ধারণা আমি ক্লিয়ার করতে পেরেছি। পরের ভিডিওতে বাকি অংশগুলো আমি বোঝাবো, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর কমেন্ট আমাকে জানাবে যে ভিডিওটি কেমন লাগলো, এবং কোনো রকম কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে তোমাদের সাপোর্ট পেলে আমি আরো ভালো ভালো ভিডিও বানানোর জন্য মানে মোটিভেশন পাই, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আর আমার প্লে লিস্টটা একবার চেক করে দেখো, এর গ্যাসের যে ধর্ম যে চ্যাপ্টারটা আছে সেটা আমি পড়িয়ে দিয়েছি অলমোস্ট সবই, লাস্টে একটা দুটো একটুখানি বাকি আছে, তো ওটা দেখো, ওটা তো আমি এরকম উদাহরণ দিয়ে সহজ উদাহরণ দিয়ে বুঝিয়েছি, তো ওটা দেখে আমাকে ওখানে কমেন্ট করে জানিও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। থ্যাংক ইউ।